ছাত্ররা সবাই আসছো মিটিং এ? কেবল 16 জন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মতিউর রহমান, তোমাদের সাথে পরিচয় আগে হয়েছে। আর 3 জন আসছে এখনো। ওকে, আজকের বিষয় হলো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয় হলো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়নের শিক্ষণফল 1। এখানে পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা করতে পারবে। স্ক্রিন দেখা যায়? ওকে, তা আমরা রাদারফোর্ড আর বোর মডেল দেখবো আজকে। তা পদার্থের গঠন নিয়ে তোমরা জানো যে পদার্থের গঠন এটা একটা আগে ওয়ালাইকুম আসসালাম, দার্শনিক আলোচনার বিষয় ছিল। এটা প্রথমে ডেমোক্রিটাস অ্যাটম ধারণা দিয়েছেন এবং পরবর্তীতে অ্যাভোগাড্রো মলিকুল ধারণা দিয়েছেন এবং মাইকেল ফ্যারাডে আরেনিয়াস আয়নের ধারণা দিয়েছেন। এগুলি তোমরা সবাই জানো। এটা আমাদের পড়ার বিষয় হলো পরমাণুর গঠন। আমরা পরমাণুর গঠনে যাই। তবে মৌলের সরলতম শ্রেণীবিন্যাস হলো 2 রকম, একটা হলো মৌলিক আর একটা যৌগিক পদার্থ। তোমরা 9-10 এগুলো পড়ছো সবাই। তা মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা 9-10 এর সংজ্ঞা তোমাদের। 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এবং 98টা প্রকৃতিতে পাওয়া যায়, তোমাদের 9-10 এর বইয়ে দেওয়া ছিল। আর 26টা কৃত্রিম ভাবে আবিষ্কার হয়েছে। তো এখানে মৌলিক পদার্থের আমার যে সংজ্ঞা সেটা এখানে দেয়া আছে। যে পদার্থ রাসায়নিক বিশ্লেষণে একই পদার্থ দেয় তাকে মৌলিক পদার্থ বলে। আর এখানে একটা মৌলিক পদার্থের তালিকা আমি দিয়েছি, সবগুলো এ পর্যন্ত যতগুলো আবিষ্কার হয়েছে সবগুলো পদার্থ তালিকা ইংরেজি নামে এবং বর্ণানুক্রমে, এবং তাদের জন্য কি কি প্রতীক নির্ধারণ করা আছে এটাও আমি তালিকা দিয়েছি, তোমরা দেখে নিও, যদি পারো তো এখনই কপি করে নিতে পারো। তো এই মৌলিক পদার্থ 118টা মৌলিক পদার্থ সবগুলোই পরমাণু দিয়ে তৈরি এবং তাদের প্রতীক নির্ধারণ করে দেওয়া আছে, এগুলি তোমরা সবাই জানো। আর যৌগিক পদার্থ হলো যাকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। এবং এখানে একটা বিষয় হলো মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। তো এই যৌগিক পদার্থ গুলো সংজ্ঞা এটা দিয়েছেন প্রথমে লুইস প্রাউস্ট। তো এই পরমাণু, তো এখান থেকে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ দিয়ে সমন্বয়ে যৌগিক পদার্থ তৈরি হয়। আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব আজকে। পরমাণু মডেল, সে গতদিন আমি বলছিলাম মডেল কাকে বলে। মডেল হলো প্রকৃত অবস্থার অনুরূপ কিছু অবস্থা, যেমন পৃথিবীর মডেল হলো গ্লোব, এটা পৃথিবী ভাসতেছে আর একটা গ্লোব আমরা দেখতে পাচ্ছি হাতের মধ্যে চলে আসছে, পৃথিবীর মডেল। তা পরমাণু অভ্যন্তরের উপাদান মূল কণিকা সমূহের অবস্থান সম্পর্কে পরীক্ষালব্ধ তথ্যের যুক্তি নির্ভর সমাবেশ চিত্রকে এবং এর বর্ণনাকে পরমাণুর মডেল বলে। তাহলে এই মডেল বিভিন্ন বিজ্ঞানীরা মডেল দিয়েছেন আমাদের। প্রথমে 5,000 বছর আগে আমরা 5 বিসিতে মডেলের পাই আলকেমিদের, তারপর ডেমোক্রিটাস, তারপর এইভাবে ইতিহাস দেখা যাচ্ছে। সর্বশেষ আমাদের হাতে যে মডেল আছে সেটা হলো শ্রোডিঞ্জার মডেল। আর বোরের মডেল আর রাদারফোর্ড মডেল তোমরা পড়বে। ডেমোক্রিটাস মডেল, পাম্পুডিং মডেল, আমরা এটা ইতিহাসের মধ্যে নিয়ে আসবো একটু পরেই। বিভিন্নভাবে উপস্থাপনা আছে, তোমরা দেখে নিতে পারো যে কিভাবে মডেলগুলো আমরা চিন্তা করছি। তো এই মডেলগুলো এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রন আবিষ্কারের পরে মূলত মডেলের সূত্রপাত হয়। প্রথমে ইলেকট্রন আবিষ্কার করে বিজ্ঞানী থমসন পাম্পুডিং মডেল দিয়েছেন, তারপরে সোলার সিস্টেম মডেল দিয়েছে রাদারফোর্ড, বোর দিয়েছেন হলো অ্যাটম কোয়ান্টাম মডেল,
সমারফেল্ড মডেল, বোর সমারফেল্ড মডেল, ভেক্টর মডেল, লুইস মডেল, শ্রোডিঞ্জার মডেল। তাই এই মডেলগুলো আমরা বিভিন্নভাবে বানায় রাখতে পারি, নিজেরা বানাইতে পারি বাসায় বসে। এটা পাম পুডিং মডেল, মানে পুডিং এর ভিতরে যেমন পাম কিসমিস গুলো থাকে, ঠিক এরকম এই পরমাণুর ভিতরে পজিটিভ ব্লকের ভিতরে ইলেকট্রন গুলো থাকে বলে চিন্তা করা হয়। পাম পুডিং মডেলের পরে রাদারফোর্ড মডেল, এটা তোমরা 9-10 যেটা পড়ছো, এটা আমি এখানে নিয়ে এসেছি, এটা তোমরা 9-10 বইয়ে পাবে। হ্যাঁ, এটা তোমাদের 9-10 বইয়ে দেওয়া আছে। আর রাদারফোর্ডের মডেল সৌরজগৎ মডেলও বলা হয়। এটা সূর্যকে ঘিরে যেমন গ্রহগুলো সেরকম ইলেকট্রন গুলো এইভাবে ঘুরছে বলে চিন্তা করা হয়। তো এই রাদারফোর্ড মডেলের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এটা তোমার 9-10 বই তোমাদের দেয়া আছে, আমি 9-10 থেকে এটা নিয়েছি। তো এই মডেলে সীমাবদ্ধতা গুলো দেখো, একটা সীমাবদ্ধতা যে আমরা যদি পরমাণুকে 1 ফিট নিউক্লিয়াস করি, তাহলে তার কাছে ইলেকট্রনটা দাঁড়াবে 3.5 মাইল দূরে। আর সূর্যকে যদি আমরা 1 ফুট করি, তাহলে তার কাছের প্ল্যানেট দাঁড়াবে হলো দূরের প্ল্যানেট প্লুটো, সেটা দাঁড়াবে 1.6 মাইল দূরে। তাহলে এটা আসলে এই চার্জহীন বস্তুর সাথে এটা তুলনা করাটা ঠিক হয়নি। হ্যাঁ, এটাই বলা হয়েছে। আর রাদারফোর্ড মডেলের একাধিক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রন গুলো কিভাবে নিউক্লিয়াস চারদিকে ঘুরছে সেটা ধারণা দেয় নাই। আর আরেকটা সমস্যা হলো যে ম্যাক্সওয়েলের এই তড়িৎচুম্বকীয় যে তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী একটা চার্জকে ঘিরে আরেকটা চার্জ হয়, তখন এই তার এই ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে এবং স্পাইরাল, মানে কয়েলের মতো ভাবে সে তার গতিপথটা কয়েলের মতো সংকুচিত হতে থাকে, হয়ে একসময় পরমাণুর নিউক্লিয়াসে পতিত হয়। এটা তোমরা 9-10 সবাই পড়ছো। 9-10 তারপরে বোরের মডেলে তোমরা 9-10 যেটা দেখছো, এটা আমি এখানে নিয়ে আসছি। এখন আমাদের যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটা আমরা দেখব, সেটা আমি একটু পরে তোমাদের সামনে তুলে ধরবো। তো বোরের মডেলের সাফল্য তোমরা পড়ছো, বিভিন্ন রকম সাফল্য 9-10 দেওয়া ছিল। বোরের মডেলের সীমাবদ্ধতাও তোমরা 9-10 পড়ছো, সেগুলো এখানে। আর বোরের মডেলের একটা ত্রিমাত্রিক রূপ আমি এখানে নিয়ে আসছি। তো এটা হলো তোমাদের প্রাক্তন জ্ঞানের একটা বিষয়। এখন আমি আমাদের বর্তমানে আমরা কিভাবে একটা চিন্তা করব সেটা আমি তুলে ধরছি। তা 9-10 যে জ্ঞান তোমরা নিছো, সেখান থেকে তোমাদের মনে কোনো প্রশ্ন নাই? হ্যালো, জর্জ থমসনের যে মডেলটা আমরা দেখছিলাম, যে এটা এই পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জের ভিতরে ইলেকট্রন গুলো থাকে, এবং এটা এটা থমসনের মডেল, পাম পুডিং মডেল। থমসনের মডেলে আমরা কি কি করতে পারছিলাম এখানে হালকা করে বলা হয়েছে। হ্যাঁ, তিনি একটা কাজ করেছিলেন, বিশাল একটা কাজ। সেটা হলো যে একটা গোলকের ভিতরে একটা ইলেকট্রন থেকে শুরু করে 100টা ইলেকট্রন পর্যন্ত কিভাবে সাজানো থাকবে, এটা তিনি এই বিন্যাসটা তিনি করেছিলেন খুব হিসাব নিকাশ করে। যেমন 3টা থাকলে ত্রিভুজীয় বিন্যাস হবে, 4টা থাকলে চতুস্থলিকীয় বিন্যাস, এরকম ইলেকট্রনের পরমাণুর গোলকের ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলো কিভাবে সাজানো থাকতে পারে, এটা তিনি বিশাল হিসাব করছিলেন। এটা খুব একটা মজার, মানে আমাদের রসায়নের জন্য খুব একটা দরকারি বিষয় ছিল। তাই এখানে এই মডেল দ্বারা ইলেকট্রন থেকে পরমাণুর আকার ক্ষুদ্রতর হওয়ার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এই ধনাত্মক আয়নের আকার ক্ষুদ্রতর হয়, এটা আমরা জানি, ঋণাত্মক আকারে বড় হয়। এবং তিনি তড়িৎচুম্বকীয় বিকিরণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং 1400 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী ব্যাখ্যা করছিলেন, কিন্তু তারপরে আর তিনি কিছু করতে পারেননি। এই মডেল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করতে পারে না। এই মডেল তোমার কি নাম, পদার্থ বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, তারপরে রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারে না, তড়িৎ তাপ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারে না। তো এই রাদারফোর্ড পরবর্তীতে তারই ছাত্র রাদারফোর্ড 1911 সালে মডেল দিলেন।
আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ইনি রাদারফোর্ডের ছবি। হ্যাঁ, ইনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন এবং আলফা কণা যে তেজস্ক্রিয় উৎস থেকে যে আলফা কণাটাকে ইনি স্বর্ণপাতে ফেলেছেন এবং এন থেকে যে আলফা কণাগুলো বিচ্ছুরিত হয় এটা তিনি পরীক্ষা করে পেয়েছিলেন। এইভাবে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা হলো তোমার এই কি নাম ফিল্ম জাতীয় জিনিস, এবং এইখানেও তিনি এইভাবে আমরা দেখতে পারি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা। তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা কি কি পর্যবেক্ষণ পাই সেটা একটু দেখি। পর্যবেক্ষণগুলো হলো কয়েকটা আলফা কণা পূর্ব পথে ফেরত আসে, কিছু আলফা কণা প্রতিফলিত হয়, কিছু আলফা কণা গতিপথ থেকে বেঁকে যায়, অধিকাংশ আলফা কণায় 20,000-এর মধ্যে 19,990টি অতিক্রম করে চলে যায়। সেখান থেকে যে সিদ্ধান্তগুলো তিনি করেছিলেন সেটা হলো কয়েকটি আলফা কণা পূর্বপথে ফেরত আসা আলফা রশ্মি প্রতিফলন নির্দেশ করে যে পরমাণুতে পজিটিভ চার্জের পুরোটাই পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যা আলফা কণার তুলনায় কয়েক গুণ ভারী, একে নিউক্লিয়াস বলে। এই তিনি সিদ্ধান্ত দিলেন একটা। আরেকটা সিদ্ধান্ত দিলেন যে আলফা কণা গতিপথ বেঁকে যায়, তো সেখান থেকে তিনি হিসাব নিকাশ করে এই নিউক্লিয়াসের আকৃতি এবং ভর নির্ণয় করেন এবং আকৃতি তিনি দেখান যে 10⁻⁻15 মিটারের কাছে, ফেমটোমিটারের কাছে পরমাণুর আকার যেখানে হয় 10⁻⁻10 মিটার, এবং এর ঘনত্ব ওই বিলিয়ন 1 সিসিতে 1 বিলিয়ন টনের মতো ঘনত্ব হয়, 1 বিলিয়ন টন প্রতি সিসি। আরে আল্লাহ, বিশাল হিসাব। অধিকাংশ আলফা কণা সরল রেখায় স্বর্ণপাত অতিক্রম করে। হ্যাঁ, এ থেকে ধারণা করা যায় যে নিকটতম প্রতিবেশী পরমাণু সমূহের নিউক্লিয়াসগুলোর মাঝের অঞ্চল ফাঁকা। তাহলে চিন্তা করো যে একটা নিউক্লিয়াস যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তার কাছে কাছে আরেকটা নিউক্লিয়াস থাকবে 2 কিলোমিটার দূরে। তাহলে নিউক্লিয়াসের সাইতে ছোট একটা মাছি যদি ওই দিক দিয়ে উড়ে যায়, সে তো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যাবে, তাই নয় কি? সেরকম আর কি বিষয়টা। তো এই পর্যবেক্ষণ থমসন কর্তৃক প্রদত্ত পরমাণু মডেলের বিপরীত। থমসন বলছিল যে পরমাণুটা পুরাটাই পজিটিভ। হ্যাঁ, এটা তার থমসনের মডেল। আর ইনি দেখলেন যে পরমাণুর ভিতরে পজিটিভ, পুরা পজিটিভ না। হ্যাঁ, এই যে এটা হলো রাদারফোর্ড মডেল, পজিটিভটা ভিতরে। তাহলে পজিটিভটা বাইরে থেকে ভিতরে ঢুকলো এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আর আরো কিছু কিছু বিষয়, যে পরমাণুর চার্জ নিরপেক্ষতা, নিউক্লিয়াস কেন্দ্রিক পরমাণুতে নিউক্লিয়াসের চার্জের সমান পরিমাণ ইলেকট্রন থাকে, এটা একটা বিষয়। আর ইলেকট্রনিক গতিশীলতা বা আবর্তনশীলতা, ইলেকট্রন সমূহ গতিশীল নাকি এই বিষয়টাকে বলার জন্য স্থির না গতিশীল সেটা তিনি প্রথমে ধারণা দিতে পারেননি। পরবর্তীতে ধারণা করা হয়েছে এইভাবে যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন দূরত্বে অবস্থান করে, পরমাণুর কাঠামো গঠন করে, কিন্তু ইলেকট্রন সমূহ স্থির থাকলে তা বা হলে পরমাণুতে নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণ বল ইলেকট্রন বিকর্ষণ বলের তুলনায় বেশি হবে। তোমরা চিন্তা করে দেখো, অর্ধেক ইলেকট্রন ডাইনে অর্ধেক ইলেকট্রন বাঁয়ে আছে, মাঝখানে নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন বিকর্ষণ অর্ধেকের মধ্যে যে বিকর্ষণ হবে, নিউক্লিয়াসের তো আকর্ষণ তার চেয়ে বেশি হবে। এতে বাস্তবে পরমাণু সুস্থিত বা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণু সুস্থিত। এই সমস্যা দূর করার জন্য রাদারফোর্ড ইলেকট্রন নিউক্লিয়াসে ইলেকট্রনগুলোকে আবর্তনশীল হিসেবে বর্ণনা করেন। তারপরে আবর্তনশীল তিনি বলেছেন, হ্যাঁ, কিন্তু আর কিছু বলেননি। নিউক্লিয়ার বন্ধনের শক্তি সম্বন্ধে ধারণা দেয়, এটা আমাদের আউট অফ সিলেবাস, এটা দরকার নেই। তো এখানে তিনি ধারণা করতে পারছিলেন। তাই হলো রাদারফোর্ডের মডেলটা। এবং এই এই মডেলের যে মডেলটা তিনি বর্ণনা করেন পরে, যে ওখান থেকে যে কেন্দ্রীয় নিউক্লিয়াস দ্বারা গঠিত, ইলেকট্রন সমূহ আবর্তনশীল, তারপরে পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিসরে ইলেকট্রন নিউক্লিয়াস অবস্থান করে, পরমাণুর সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে নিমজ্জিত। হ্যাঁ, ইলেকট্রন সমূহ অবস্থান করে, ইলেকট্রনের চার্জ এবং নিউক্লিয়াসের চার্জ সমান। সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। আবর্তনশীল ইলেকট্রন গতীয় কেন্দ্রমুখী বল, পরমাণুতে ইলেকট্রনিক স্থির বিকর্ষণ বল সময়ের সমষ্টি, নিউক্লিয়াসের আকর্ষণ বলের সমষ্টি সমান, এটা তিনি ধারণা করেছিলেন আর কি।
তো এটা তো আমরা বুঝতেছি যে এই যদি থমসন মডেল অনুযায়ী এটা পজিটিভ হতো তাহলে আলফা কণাগুলো সব বিচ্ছুরিত হইতো, কোনোটাই এদিক পার হয়ে যেত না। তোমরা চিন্তা করো একটা দেয়ালের মধ্যে বল ছুড়ে মারতেছো, তা দেয়াল ভেদ করে কি বল যাবে ওপাশে? যাবে না। সিমিলারলি এখানে দেয়ালের মতো সম্পূর্ণ আটকে আছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে ইলেকট্রন নিউক্লিয়াস মাঝখানে, ইলেকট্রন গুলো বাইরে, এই জন্য আলফা কণা সব চলে যাচ্ছে। তো এই মডেল নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছে, এগুলি সব পর্যবেক্ষণগুলো আমরা এখানে লিখলাম। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা তোমরা আগেই জানছো, আমি একটু আগে তোমার 9-10-এ পড়ে আসছো এগুলি সব। কিন্তু এখানে এই মডেলে আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথ আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয় না। এটা একটা নতুন সীমাবদ্ধতা যেটা তোমরা আগে থেকে জানো না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিবহন করবে সে সম্পর্কে কোনো নির্দেশনা এখানে নাই। এই দুইটা সীমাবদ্ধতা তোমাদের আগেকার 9-10-এ বইয়ে ছিল না, এটা তোমাদের নতুন সীমাবদ্ধতা, এটা তোমরা জেনে নিবা। তাহলে আমরা এই ক্লাস থেকে লিভ করতেছে কেন? 61 জন থেকে 57 জন হয়েছে। তারপরে বোরের মডেল, বিজ্ঞানী বোর মডেল দিয়েছেন। সেই বোর মডেলটা এক ইলেকট্রন বিশিষ্ট এক নিউক্লিয়াস। হ্যাঁ, সেই নিউক্লিয়াস, তার মডেলে 4টা স্বীকার্য আছে। তোমাদের বইয়ে আগে 3টা পড়ছো, আসলে 4টা হবে। এই 4টা পজিটিভ চার্জিত নিউক্লিয়াস, এই 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 কথাটা তোমাদের বইয়ে লেখা নাই কোথাও। এটা একটা নতুন, এটা পয়েন্টে লিখতে হবে অবশ্যই। হ্যাঁ, ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে সেই সকল কক্ষপথ আবর্তিত হয় যেখানে তার কৌণিক ভরবেগ h/2s পাই এর অখণ্ড গুণিতক। হ্যাঁ, অনুমোদিত কক্ষপথ এন দ্বারা প্রকাশ করা হবে, এবং এন কে আবার কে এল এম এন, কে থেকে শুরু, আঙ্গুলে মাথায় গুনবা। এন সমান 0 হলে কে, এন সমান 2 হলে এল এম এন। তাহলে যদি বলা হয় এন শেল জন্য এন এর মান কত, তাহলে এন শেল হলো এটা বড় হাতের এন। এগুলি সব বড় হাতের অক্ষর দিয়ে দেখাইতে হয়, ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয় না এখানে। এই বড় হাতের অক্ষর দিয়ে আর এই শেলগুলো, যে সংখ্যাটা এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই বোর্ডের কোয়ান্টাম সংখ্যা এটা। এই বোর্ডের কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু 1 2 3, ইনফিনিটি হবে না, এটা ভুল করে ইনফিনিটি আসছে, ইনফিনিটি বাদ যাবে। হ্যাঁ, তাহলে এন এর জন্য এমভিআর মানে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যে এমভিআর আমরা একটু পরে প্রমাণ করব, এটা আছে আমার কাছে প্রমাণ, আমি প্রমাণ করে দেখাবো। তাহলে এনভিআর ইকুয়াল টু NH/2s পাই। তারপরে তিনি আরেকটা ধারণা দিয়েছেন, শক্তি স্তরের ধারণা। শক্তি স্তর, যে কোনো অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে। এই যে কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি ধারণ করে, এটা কিন্তু তার জন্য এটা একটা নতুন কথা, এবং এর উপরে আমাদের পুরা রসায়নটা নির্ভর করছে। এবং কোনো প্রকার শক্তি শোষণ বা নিঃসরণ করে না। যখন অবস্থান করে তখন সে কোনো শক্তি শোষণ বা নিঃসরণ করে না। আবার এই যখন সে স্তর পরিব কোনো অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে এই তারপরে পরমাণুতে যে কোনো ইলেকট্রন একটি পূর্ণ কোয়ান্টা, মানে একটা কোয়ান্টা, ভগ্নাংশ না কিন্তু, এটা মাথায় রাখবে, একটা কোয়ান্টা শোষণ করে উচ্চ স্তরে বাহিরের দিকে যেতে পারে, আবার একটি পূর্ণ কোয়ান্টা ত্যাগ করে নিম্ন স্তরে গমন করে। এটা হবে, হ্যাঁ, স্তরে গমন করে। আর পরমাণুতে যে কোনো শক্তি স্তর যদি EN1 হয়, তাহলে N1 থেকে N2 তে গেলে এই পরবর্তী স্তরের শক্তি বিয়োগ আগের স্তরের শক্তি, এই শক্তিটা প্ল্যাঙ্কের বস্তু কোয়ান্টাম যে তত্ত্ব আছে, এই কোয়ান্টাম তত্ত্ব অনুসারে তিনি এটাকে এইচ নিউ সমান ধরে নিয়েছেন, এবং এই শক্তিটা হবে এইচ নিউ এর সমান। এইচ নিউ হলো কোয়ান্টার শক্তি, নিউ হলো কোয়ান্টার বিকিরণের কি বললেন নাম, কম্পাঙ্ক। এটাকে আবার এইভাবে এইচসি বাই ল্যামডা দিয়ে লিখতে পারি, আর এইচসি নিউ বার দিয়েও লিখতে পারি। এটা তোমরা সমীকরণগুলো একটু ভালো করে লিখে নেবে, কারণ এটা দিয়ে অনেক অনেক কাজ করতে হবে তোমাদেরকে, গোটা রসায়ন জুড়ে বিভিন্ন জায়গায়। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ,
তাহলে আমাদের এই স্তরগুলোর আমরা এইভাবে দেখাই, বৃত্ত দিয়ে দেখাই, আবার সিঁড়ি দিয়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, তাই এখানে স্তরে পরিবর্তনে কি হয় বলো দেখি। ইলেকট্রন যদি স্তর পরিবর্তন করে তাহলে কি করে? শক্তি শোষণ বা বিকিরণ করে। শক্তি কি হিসাবে শোষণ করে, বিকিরণ করে? বর্ণালী হিসেবে। বর্ণালী, গুড, আলো হিসেবে। আলো ছাড়া তার কাছে দেওয়ার মতো কিছু নাই। তো বোর মডেলের সীমাবদ্ধতা গুলো তোমরা একটু দেখবে, যেমন 1 নম্বর, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। হাইড্রোজেন বর্ণালী সূক্ষ্মতর রেখা ব্যাখ্যা দিতে পারে না। হ্যাঁ, হাইড্রোজেন বর্ণালী ইলেকট্রন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব, যা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির পরিপন্থী। আসলে কোনো কিছুরই ভর এবং ভরবেগ একসাথে, অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না। এটা মডার্ন কোয়ান্টাম থিওরির মূল কথা। যদি একসাথে নির্ণয় করা যায় নিশ্চিতভাবে, তাহলে আমাদের এটা ভুল হয়েছে কোথাও, এটা বুঝতে হবে। তাহলে এটা একটা সীমাবদ্ধতা। আর বোর মডেলের জিম্যান প্রভাবটা কি? চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেখার বিভক্তি, এটা ব্যাখ্যা করতে পারে না। আর স্টার্ক প্রভাব কি? বৈদ্যুতিক ক্ষেত্রে উপস্থিতিতে বর্ণালী রেখার বিভক্তি, মানে রেখা উপস্থিতিতে রেখার পরিবর্তন হয়। তাহলে এই রেখাগুলো বিভক্ত হয়ে যায়, এটাই বোঝাচ্ছে। তা বোর পরমাণু মডেলে বহু ইলেকট্রন বিশিষ্ট আয়নীকরণ শক্তির সঠিক হিসাব দিতে পারে না। উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দিতে পারে না। তরঙ্গ প্রকৃতির উল্লেখ নাই এই মডেলে। ইলেকট্রনের কক্ষপথ সময় স্থির ধরা হয়েছে, যা একটু আগেই বলছি যে এটা ঠিক না। রাসায়নিক বন্ধনের ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এতগুলো সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা গুলো আমরা দেখবো, এই আস্তে আস্তে বুঝবো সবগুলি। সাফল্য, অনেক সাফল্য আছে। হ্যাঁ, পরমাণু মডেল পরবর্তী বিভিন্ন পরমাণু মডেলের দিক নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথের ধারণা দিয়েছে। কোয়ান্টার বিকিরণের ধারণা দিয়েছে। কক্ষপথের বৈশিষ্ট্য নির্ধারণ করে। হ্যাঁ, হাইড্রোজেনের অনুরূপ, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে আমাদের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে এটা 53 n²/z পিকোমিটার। এটা হলো পিএম মানে পিকোমিটার। এটাকে মিটারেও লিখতে পারি, তাহলে আমাদের 10⁻⁻12 গুণ করতে হবে। এটা অ্যাংস্ট্রমে লিখতে পারি, অ্যাংস্ট্রম মানে এর মাথার উপরে একটা ফোঁটা, তাহলে 10⁻⁻10 দিয়ে গুণ করে লিখতে হবে। হ্যাঁ, তা এইভাবে আমরা এই 0.53 বলবো তখন। তাহলে আমরা পিকোমিটারটা মুখস্থ রাখবো। আর ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ বিবেচনায় হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হবে 53 পিকোমিটার। আর হাইড্রোজেন পরমাণুতে যে এক ইলেকট্রনের জন্য কক্ষপথ যেটা আছে, এটাকে বোর ব্যাসার্ধ বলা হয়। এটা একটা সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসে, বোর ব্যাসার্ধ কাকে বলে। তো এই বোর ব্যাসার্ধকে আমরা a0 বা a0 দিয়ে দেখাই, কার্সিভ a0 দিয়েও দেখাই, অথবা ছোট হাতের a0 দিয়ে দেখাই। এর জন্য এটাকে 53 পিকোমিটার বলা হচ্ছে, 54 না 53 হবে। আর কক্ষপথের পরিধি, তাহলে ব্যাসার্ধ যেহেতু পাচ্ছি, তাহলে পরিধিও পাবো। তার পরিধি মানে ইলেকট্রনের অতিক্রান্ত, এক প্রতি ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব, টুয়াইস পাই আর হবে এই সমীকরণ অনুযায়ী। যেহেতু ব্যাসার্ধ জানতেছি, অতএব ক্ষেত্রফলও পাবো, পাই আর স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু ব্যাসার্ধ জানতেছি, গোলকীয় আয়তনও বের, গোলক চিন্তা করে আমরা আয়তনও বের করতে পারবো, 4/3 পাই আর কিউব দিয়ে আয়তন বের করতে পারবো। হ্যাঁ, স্ফেরিক্যাল আয়তন মানে গোলকীয় আয়তন, এই জন্য ভিএস লিখছি। আর যেহেতু এটাকে আমি ঘনকীয় হিসেবেও চিন্তা করতে পারি, পরমাণুটা ঘনকের মধ্যে রেখে দিয়ে, তাহলে ওখানে আমি আয়তনটা বের করতে পারবো 8π8r³ হিসাবে। যেহেতু ব্যাসটা হলো তোমার হলো টুয়াইস আর হবে, তাহলে টুয়াইস আর এর কিউব হবে। এইভাবে আমি আয়তন বের করতে হিসাব করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আসছে যে পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করে। তার মানে এই যে ইলেকট্রনের শক্তির সমীকরণ হলো এটা, ইভি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, প্রতি অ্যাটমে আমাদের শক্তি যেটা -13.6, এখানে মাইনাস চিহ্ন আছে, z² বাই n²।
হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। আচ্ছা, এই তত্ত্বীয় হিসাব থেকে ঋণাত্মক চিহ্নের আবির্ভাব ঘটেছে, এটা তত্ত্বীয় হিসাব থেকেই আসে। ঋণাত্মক চিহ্ন নির্দেশ করছে যে এই ইলেকট্রনকে পরমাণু নির্দেশিত স্তর থেকে মুক্ত করতে উক্ত পরিমাণ শক্তি দিতে হবে। মানে যে পরিমাণ শক্তি এখানে আমরা দেখাচ্ছি, উক্ত পরিমাণ শক্তি আলো দিয়ে ধাক্কা দিলে ইলেকট্রনটি ঢিলা হবে। হ্যাঁ, মুক্ত হবে না, ঢিলা হবে। এবং তার চাইতে বেশি শক্তি দিলে অতিরিক্ত শক্তি গতিশক্তি হিসেবে অর্জন করে ইলেকট্রনটি চলে যাবে, তখন মুক্ত বলবো আমরা। মনে করো যে হাইড্রোজেনের জন্য 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রনের একটি আলো কোয়ান্টা ফোটন দিয়ে আঘাত, তাহলে ইলেকট্রন মুক্ত হলো। 13.7 দিলে কি হবে? মুক্ত হওয়ার পরে 0.1 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি অর্জন করে তাই স্থান ত্যাগ করবে। তো এখানে আমাদের একটা হিসাব আসতে পারে যে এই হাইড্রোজেনের মধ্যে 14 ইলেকট্রন ভোল্টের শক্তি দিলাম, তাহলে সে তার তার গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তি 13.7 বিয়োগ 6 বিয়োগ করে বাকিটা গতিশক্তি হিসেবে বলতে হবে। তাহলে পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের ধারণার ভিত্তি রচনা করেছে এই তত্ত্ব। হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন ধারণা যেটা বিজ্ঞানকে সহজ সরল ও সাবলীল করেছে, এবং পরবর্তীতে উচ্চতর পারমাণবিক সংখ্যার মৌলের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল তত্ত্ব হিসাবে, জটিলের ক্ষেত্রে সিএফটি এলএফটি হিসাবে, কঠিন অবস্থার ক্ষেত্রে ব্যান্ড তত্ত্ব রূপে এই ধারণা বিস্তৃতি ঘটেছে। হ্যাঁ, তার মানে এই ধারণাটা একটা নতুন ধারণা, যেটা শক্তির স্তরের ধারণা, যেটা হ্যাঁ, এই শক্তি স্তরের ধারণাটা আমাদের খুবই দরকারি একটা ধারণা, যেটা পরবর্তীতে বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করতে হয় বর্তমান আধুনিক যুগে। হ্যাঁ, এটা আমাদের একটা নতুন এই ধারণা যেটা উনি ভিত্তি রচনা করেছেন। তো এখানে বিভিন্ন স্তরগুলো, এই যে এগুলি শক্তি স্তরের ধারণার বহিঃপ্রকাশ, আমাদের যে রেখাগুলো চিত্রগুলো, এটা বৃত্তাকারেও দেখানো যায়, আবার রেখা দিয়েও দেখানো যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হলো 3.4 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তো প্রথম স্তরে 13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় স্তরে কি হবে? 13.6 এর সাথে 4 ভাগ হবে, কারণ যে এখানে এই যে এন স্কোয়ার, হ্যাঁ এন স্কোয়ার আছে, জেড তো 1 হবে হাইড্রোজেনের জন্য। তাহলে এন মানে এন দ্বিতীয় দিয়ে দ্বিতীয় জন্য 4 ভাগ হবে 4, তাহলে 3.4 ইভি। তাহলে 13.6 থেকে 3.4 বিয়োগ করলে 10.2 ইভি। এই 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি আলো কোয়ান্টা পেলে ইলেকট্রনটা দ্বিতীয় স্তরে যাবে, তার মানে এই স্তর থেকে ইলেকট্রন এই স্তরে যাবে। এবং এদিক দিয়ে ইলেকট্রন কিন্তু খুবই মানে কি বলবো বিশ্বস্ত। তারা ওই 10.2 ইলেকট্রন ভোল্ট পাইলেই শুধু এখান থেকে এখানে যাবে, তার চেয়ে বেশি পাইলেও সে নেবে না, কম পাইলেও নেবে না। যে কম কম করে নিয়ে যোগ করে আমি এখান থেকে এখানে যাব, তা কিন্তু সে নেবে না। এটা ইলেকট্রন এই দিক দিয়ে খুব বিশ্বস্ত। 10.3 ইলেকট্রন ভোল্ট আলো পেলে ইলেকট্রনটা তা গ্রহণ করবে না, কারণ এর জন্য কোনো স্তর নাই, সে স্তর থেকে স্তরে যাবে। খুবই বিশ্বস্ত দিক দিয়া। আমরা যেমন মানুষও তো কিন্তু সিঁড়িতে খুব বিশ্বস্ত। সিঁড়ি ভাঙার সময় আমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যাই, কখনো হাফ সিঁড়ি বা 1.5 সিঁড়ি বা সোয়া সিঁড়ি এরকম কখনো আমরা যাই না। এদিক দিয়ে আমরা বিশ্বস্ত সিঁড়ি ভাঙার সময়। ঠিক এরকম আর কি ইলেকট্রনও তাই, যে সে বিশ্বস্ত যে এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার সময় সে ওই পরিমাণ শক্তিই নেবে, তার চেয়ে কমও নেবে না, বেশিও নেবে না। আর যদি মুক্ত হওয়ার জন্য যে শক্তি, সেখানে সে কম বেশি করতে পারে, কারণ ওখানে মুক্ত হওয়ার পরে সে মুক্ত হয়ে আর মুক্ত হওয়ার জন্য একটা শক্তি নিবে, তারপর বাকিটা সে গতিশক্তি হিসেবে অর্জন করবে। কিন্তু ভিতরে যখন এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছে, সেই সময় সে খুব বিশ্বস্ত। তার স্তরে পৌঁছানোর জন্য শক্তি না পেলে সে শক্তি গ্রহণই করবে না। এদিক দিয়ে একেবারে ইলেকট্রন গুলো খুবই বিশ্বস্ত থাকে। যেমন তৃতীয় স্তরের শক্তি হলো 1.51, তাহলে আমরা 13.6 থেকে 1.5 বিয়োগ করলে 12.1, এই 12.1 ইলেকট্রন ভোল্ট পাইলে আলোটা কোয়ান্টা এই তৃতীয় স্তরে যাবে। হ্যাঁ, এই তৃতীয় স্তরে যাবে প্রথম স্তর থেকে। আবার যদি দ্বিতীয় স্তরে থাকে, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে গেলে কত শক্তি লাগবে বলো দেখি, এখানে লেখা আছে, বলো, দেখা যায়? দ্বিতীয় থেকে তৃতীয়তে যাইতে কত শক্তি লাগবে? দ্বিতীয়তে শক্তি কত? 10.2, সরি 3.4, আর তৃতীয় শক্তি হলো 1.5। আর 5 মিনিট আছে তোমাদের সাথে আমার ক্লাস।
10 মিনিট আছে। বলো দেখি ছাত্ররা, দ্বিতীয় থেকে তৃতীয়তে, দ্বিতীয়তে একটা ইলেকট্রন আছে, সে তৃতীয়তে যাবে, কত শক্তি দিতে হবে? দ্বিতীয় থেকে তৃতীয়, দ্বিতীয় শক্তি কত? 3.4। তোমরা কি ক্লাসে আসো না চলে গেছো? 1.5 equal to 0.9, 2.1.9। তাহলে 1.9 পরিমাণ ইলেকট্রন ভোল্টেজ যদি আমাদের আলো পায়, তাহলে ইলেকট্রনটা দ্বিতীয় থেকে তৃতীয় স্তরে যাবে। তো বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ শক্তির সঠিক হিসাব প্রদান করেছে। এটা 13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের গতিবেগ, ভরবেগ ইত্যাদি ধারণা দেয়। বিকিরণ সংশ্লিষ্ট তথ্যাদির ধারণা দেয়। ইলেকট্রনের বস্তু তরঙ্গ বিষয়ে ধারণা দেয়। বোর পরমাণু মডেল হাইড্রোজেন বর্ণালী যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়। আর পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি রচনা করেছে। এই হচ্ছে বোর পরমাণু মডেল। আমাদের একটা হিসাব করতে হয়, হিসাবটা তোমরা লিখে রাখো। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 10 to the minus 18 19 জুল। হ্যাঁ, আর তাহলে 19 জুল হবে এটা। আজকে ছাত্ররা কেউ রেসপন্স করছে না, ঘটনা কি? তো ইলেকট্রনের 1 ইলেকট্রন ভোল্ট সমান অ্যাটম পার অ্যাটমে 96.5 কিলো জুল পার মোল। এই হিসাবটা তোমরা লিখে রাখবে। আর শক্তি স্তর কাকে বলছে? পরমাণুতে পজিটিভ চার্জিত ভারী নিউক্লিয়াসকে ঘিরে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে বর্তুলাকার পথকে শক্তি স্তর বলছে। আর এখানে একটা নতুন একটা বিষয়, যোজ্যতা স্তর কাকে বলে? পরমাণুর মৌলের পরমাণুতে ইলেকট্রন যুক্ত সর্ববহিষ্ঠতম স্তরকে যোজ্যতা স্তর। ইলেকট্রন যুক্ত, এখানে অনেকেই এই জায়গাটা ভুল করে, অনেকে এই সংজ্ঞাটা দিতে পারে না, বলে যে বহিষ্ঠতম স্তর। বহিষ্ঠতম স্তরে কোনো নির্দিষ্ট সীমা নাই, যেটা যে স্তর পর্যন্ত ইলেকট্রন থাকবে তাকে আমরা যোজ্যতা স্তর বলবো, তারপরে স্তরগুলোকে আর যোজ্যতা স্তর বলবো না। আর কোর স্তর, অনেক সময় কোর স্তর আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে। পরমাণু নিউক্লিয়াসের নিকটতম যে স্তরগুলো আছে সেগুলিকে বলা হবে কোর স্তর, ইলেকট্রন যুক্ত অবশ্যই। এই স্তরসমূহ ইলেকট্রনগুলো মৌলের বৈশিষ্ট্য ধারণ করে। এই হচ্ছে আমাদের আর এমভিআর এর প্রমাণ, যে আমরা যে কৌণিক ভরবেগকে এমভিআর বলি, এটা কিন্তু সাধারণভাবে মিলে না। যে এমভিআর কেন, এমভি হলো রৈখিক বেগ, তার সাথে আর কেন? তাই আমরা এখানে এই এই আই এই কৌণিক ভরবেগকে জড়তার ভ্রামককে মিউ আর স্কয়ার দিয়ে দেখাই, আর কৌণিক বেগকে ভি বাই আর লিখি। তার নিউক্লিয়াসের ভর এম এন হলে উক্ত ধারায় মিউ সমান হলো এটা হ্রাসকৃত ভর। এটা তো তোমরা জানো, সবাই বিভিন্ন জায়গায় আছে। তা কৌণিক ভরবেগ হলো আই ওমেগা। তা আই এর মান এখানে বসাই দাও, আর ওমেগার মান বসাই দাও। ওমেগা হলো ভি বাই আর, আই হলো মিউ আর স্কয়ার। তাই মিউ ভি বাই আর, তাই মিউ আসলো। তাহলে ইলেকট্রনের নিউক্লিয়াসে ভারী, সেই হিসাবে এমএনটা অনেক বড় হবে। তো এমএন বড় হলে এমএন প্লাস এম ইকুয়াল টু প্রায় এমএন এর সমান হবে। তাই উক্ত ধারাতে হ্রাসকৃত ভর আমরা এমএনটা এখানে এই যে এম প্লাস এমএন এর জায়গায় এটা বসা দিলে এম পাচ্ছি, উপরে এম এম থেকে যাচ্ছে। তাহলে এই যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এমভিআর প্রমাণিত। তো এটা অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে যে এমভিআর দিয়ে কেমনি কৌণিক ভরবেগ হয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজ হিসাব। হিসাবটা কোনো বইয়ে দেয়া নাই। হ্যাঁ, অনেকে মানে মনের মধ্যে প্রশ্ন নিয়েই থাকে যে এটা থাকলো কি করে। আমরা প্রশ্নটার সমাধান পেলাম। আর বোর মডেল রাদারফোর্ড মডেলের তুলনায় বোরের মডেলে যতগুলো
বিষয় আছে, এই বিষয়গুলো রাদারফোর্ড মডেলে সবগুলো নেই। বোরে মডেলে কক্ষপথ শক্তি স্তর নির্ধারিত, এখানে কক্ষপথ নির্ধারিত হয় নাই। হ্যাঁ, তারপরে ইলেকট্রনের শক্তি নির্ধারণ করা যায়, এখানে শক্তি নির্ধারণ করা যায় না রাদারফোর্ড মডেলে। ইলেকট্রনের শক্তির শোষণ উদ্গীরণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু এখানে শক্তির শোষণ উদ্গীরণ ব্যাখ্যা করতে পারে না। আর বাকি সবগুলো এখানে নাই, কিছুই নাই রাদারফোর্ড মডেলে, কিচ্ছু নাই। এই হচ্ছে আজকের পড়া। তোমাদের কোনো প্রশ্ন? স্টুডেন্টস 48 জন স্টুডেন্ট দেখতে পাচ্ছিস, 61 জন ছিল। তোমাদের কোনো প্রশ্ন নাই? শাহরিয়ার ইয়াসিন, ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ঘটনা কি? কেউ বলো তো শুনি। গত ক্লাসে 85 জন পেলাম, আজকে 61 জন, ঘটনা কি? ছাত্ররা কি ক্লাসে আসো না সব চ্যাটিং এ ব্যস্ত আছে? স্যার আছি। এখন এই যে আজকে যে ক্লাস হলো সেখান থেকে কোনো প্রশ্ন? না স্যার। ইলেকট্রন ভোল্ট কাকে বলে? ইলেকট্রন ভোল্ট কাকে বলে? ইলেকট্রন ভোল্ট কিসের একক? জি ম্যান প্রভাব কি? চার্জের একক। চার্জের একক না, শক্তির একক। ইলেকট্রন ভোল্ট শক্তির একক। এই তো মুশকিল। তাহলে ইলেকট্রন ভোল্ট কাকে বলে, ইলেকট্রন ভোল্ট কিসের একক, লিখে রাখো। এখন বলো জি ম্যান প্রভাব কি? আমি তো দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? জি ম্যান প্রভাব কাকে বলে? চৌম্বক ক্ষেত্রে উপস্থিত বর্ণালী রেখার বিভক্তি। আর স্টার্ক প্রভাব? বৈদ্যুতিক ক্ষেত্রে উপস্থিত বর্ণালী রেখার বিভক্তি। গুড। আচ্ছা, এইখানে কি বলছে এটা? ইলেকট্রন টা কোন দিক থেকে কোন দিকে গেছে এই ছবিতে? এই সবুজ দাগ দেওয়া উচ্চতর থেকে নিম্ন স্তরের দিকে যাচ্ছে। আর এতে কি শক্তি বের হচ্ছে না শক্তি শোষণ হচ্ছে? শক্তি বিকিরণ বের হয়ে হচ্ছে। যাচ্ছে। বের হয়ে যাচ্ছে। শক্তিটা কি হিসাবে বের হবে? আলো হিসাবে না তাপ হিসাবে? আলো হিসেবে। আলো হিসেবে। আলো হিসেবে। তাপ কি আলো না অন্য কোনো শক্তি? অন্য শক্তি। তাপ কি ধরনের শক্তি? তাপের দুইটা রূপ আছে, একটা আলো রূপ আছে আর একটা হলো গতিশক্তি রূপ আছে। তোমরা ঘুষাঘুষি করো, মারামারি করো না? ছোটবেলায় করছো তো? ঘুষি লাগলে কেমন লাগে? গরম লাগে না ঠান্ডা লাগে? যে জায়গায় ঘুষি মারে? এক মিনিট। গরম লাগে। হ্যাঁ, তাহলে গতিশক্তি যখন স্থির শক্তি হয়ে যায় তখন গরম হয়ে যায়। তা গতিশক্তি, গরম তাপ হলো গতিশক্তি এবং তাপ শক্তি দুইটাই আছে। মাইক্রো ওভেন আছে না অনেকের বাড়িতে? ওখান থেকে তো তাপ পাই, ওখানে আলো দিয়ে তাপ তৈরি হয়। তাহলে কখন আলো তাপ হচ্ছে, কখন আলো হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে এবং দুইটাই কখন বলবো আমরা সেটা আমরা বুঝবো, এটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে। আজকের মতো এখানে খোদা হাফেজ, ক্লাস শেষ, টাইম শেষ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম।